দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির নানা রকমের মারপ্যাচ, রাজনীতির নানা ঘটনা বা সেই ঘটনাগুলো কেন ঘটছে, কী জন্য ঘটছে, বা সেই ঘটনার পেছনের কি কারণ থাকতে পারে, আমাদের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথিদের আলোচনার মাধ্যমে চেষ্টা থাকে আপনাদেরকে সেই সব তথ্য জানানোর। আর একটা উইকেন্ড কাটানোর পরে আমরা যখনই এই অনুষ্ঠানটা করি তখনই আসলে অনেকগুলো ঘটনা জমে যায় বিশ্ব রাজনীতিতে। তবে এখন বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির যত ঘটনাই ঘটুক না কেন, সব ঘটনাগুলো এক জায়গায় কেন্দ্রীভূত, সেটি আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেটি আসলে 47তম দিন বা 50 দিনের কাছাকাছি, আর মাত্র 3 দিনের মধ্যেই সেটি শুরু পড়তে যাচ্ছে। তার মানে যে যুদ্ধটা শুরু হয়েছিল মনে হচ্ছিল, সবাই ভাবছিল যে খুব দ্রুত এটা শেষ হবে, কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে না, সেটি কোথাও না কোথাও আবার লম্বা হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, আপনারা জানেন এরই মধ্যে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ইসলামাবাদ টক, সেখানে উনি গিয়েছেন। ইরানের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনা করেছেন, প্রায় টানা 21 ঘন্টা ম্যারাথন আলোচনা করেও আসলে এই যুদ্ধের কোনো সমাধানও তো পৌঁছতে পারেইনি। উল্টো মনে হচ্ছে যে এটি এখন আরও ঘোলাটে পরিস্থিতির দিকে যাচ্ছে। কারণ এখন আমেরিকা যেটি বলছে, আমেরিকার পক্ষ থেকে বলছে বললে ভুল, আসলে আজকে আমেরিকার সময় সকাল 10টা থেকে কিন্তু আমেরিকা সেটি কাজ শুরু করে দিয়েছে, যেটিকে বলা হচ্ছে হরমুজ ব্লকেড। এর আগে ইরান হরমুজকে বন্ধ রেখেছিল। তারা সীমিত সংখ্যক তাদের যে জাহাজগুলো যেগুলো তাদেরকে টোল দিচ্ছে বা যেগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব অ্যালাইজ রয়েছে, সেরকম কিছু জাহাজ তারা হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন আমেরিকা আবার সেই ব্লকেডের সামনে আবার ব্লকেড, এতদিন ইরানের ব্লকেড ছিল, এখন আমেরিকা আবার ব্লকেড দিচ্ছে। তার মানে হরমুজ দিয়ে কোনো প্রকারের শিপ আমেরিকার অনুমতি ছাড়া বেরোতে পারবে না, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কোনো শিপ হরমুজ দিয়ে বেরোতে গেলে আমেরিকার অনুমতি নিতে হবে। তার মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কি পরিমাণ ঘোলাটে। কারণ যে হরমুজ নিয়ে এত আলোচনা, যে হরমুজ ওপেন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বারবার নেগোসিয়েশন, বারবার সময় দেয়া, বারবার বলা হচ্ছিল, এখন উল্টো দাবার গুটি ঘুরে যাবার মতো আমেরিকা উল্টো সেই হরমুজ ব্লকেট করে দিয়েছে। কেন? সেই পেছনেটা কারণ কি হতে পারে? কারণ আমেরিকা তো জানে, বা বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব তেলের বাজারে এই হরমুজ যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি ব্লকেট থাকলে যে কি হতে পারে সেটি কিন্তু এরই মধ্যে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো, ছোট অর্থনীতির দেশগুলো কিন্তু ভালোই টের পাচ্ছে। কারণ ওইসব দেশে তেলের জন্য লম্বা লাইন এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তারপরও কেন প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন পলিসি বা স্ট্র্যাটেজি, যেটাকে কৌশলগত কারণ বলা হচ্ছে, সেটি কেন, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই, আলোচনা করতে চাই। কিন্তু এরপরেও একটু সুখবর তো থাকেই প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, যেমনটি আজ বলা হচ্ছে। উনি আজ একটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেখানে কিন্তু উনি বলেছেন ইরান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ডিল করতে চায়। সেই ডিলটা আসলে কেমন হবে সেটি নিয়েও সন্দেহ আছে, যেমন তেমন আবার আশার বাতিও কোথাও না কোথাও জ্বলছে। তাই আমাদের আজকে চেষ্টা থাকবে আলোচনা জুড়ে ইরানের এই যুদ্ধের নতুন মোড়, নতুন কৌশল, সেটি নিয়ে আমরা কথা বলবো যে আসলে কোন দিকে যাচ্ছে ইরান যুদ্ধ। এখন ইরানের যে যুদ্ধ এখন সেটি হয়ে এসছে ব্যাটেল অফ হরমুজ, ইরান যুদ্ধটা এখন হরমুজ যুদ্ধে রূপ নিয়েছে। সেখানে নিয়ে আমরা কথা বলতে চাই। সেই সঙ্গে আপনারা জানেন যে এখন এই নববর্ষের মৌসুম, নববর্ষ উদযাপন হচ্ছে দেশে দেশে বাঙালি সংস্কৃতির। আমেরিকাতে এরই মধ্যে যারা আমেরিকাতে থাকেন তারা কিন্তু টের পেয়েছেন, নববর্ষের আনন্দে মাতোয়ারা প্রতিটি বাঙালি ঘর। উইকেন্ডে আনন্দ করছেন, যদিও বা 14 তারিখ সেখানেও অনেক অনুষ্ঠান রয়েছে। একই রকমভাবে আজ বাংলাদেশের মানুষজন সে নববর্ষ উদযাপন করছে, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা নানা আয়োজন করছে। কিন্তু নতুন বছরকে স্বাগত জানালেও তার পাশাপাশি মানুষের মধ্যে একটা সংশয় রয়েছে যে আগামী বছরটি কেমন হবে। কারণ বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি, সেই সঙ্গে আরও নানা রকমের বিষয় রয়েছে, সেগুলো ওভারকাম করে মানুষ আসলে কতটা স্বস্তির নতুন বর্ষ পালন করবে বা নতুন বর্ষ কাটাবে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেই সঙ্গে যদি সময় থাকে বাংলাদেশের নানা রাজনীতি নিয়েও আমরা কথা বলবো, কারণ আসলে সময় খুবই স্বল্প। আমরা আলোচনার সুবিধার্থে হয়তো বা সব বিষয় আনতে পারি না, তারপর আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব আপনাদেরকে সেই
নানা তথ্যের বিশ্লেষণগুলো তুলে ধরতে আপনাদের সামনে। আর এসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, সব সময়কার আমাদের আলোচনায় যুক্ত থাকেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস। মেহনাজ ম্যাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন, ইঞ্জিনিয়ার হাফিজ খান সোহেল, বিএনপি চেয়ারপারসন অ্যাডভাইজারি কমিটি অফ ফরেন অ্যাফেয়ার্স। সোহেল ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা দুজনকে পেয়ে খুব খুশি। শুরুতেই আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। আমরা যখন অনুষ্ঠানটি করছি কয়েক ঘন্টা পরেই নতুন বছর, আপনাদেরকে নতুন বছরের ও শুভেচ্ছা জানালাম। শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে চাই আসলে যেটি আমি বললাম এতক্ষণ ধরে, এর বাইরেও আরো কারণ রয়েছে আপনাদের সুবিধার্থে বা আমাদের দর্শকদের সুবিধার্থে চেষ্টা থাকে শুরুতে একটু ব্রিফ দেওয়ার জন্য আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে ম্যানেজমেন্ট এবং সোহেল ভাই, আপনাদের দুজনই থাকেন, আমরা একটু আজ প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, উনি সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক, আরেকটি হচ্ছে ইরান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নতুন করে ডিল করতে চাচ্ছে। এটি একটি নতুন তথ্য, সেটি একটু আমরা শুনে এসে আমরা বাকি আলোচনাটা করতে চাই। Well, he's done a good job, and Steve and Jared, they've all done a very good job. And I can tell you that we've been called by the other side. They'd like to make a deal very badly, very badly. Iran, you marking it down? Iran will not have a nuclear weapon. And we agreed to a lot of things, but they didn't agree to that. And I think they will agree to it. I'm almost sure of it. In fact, I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. Iran will not have a nuclear weapon, and we're going to get the dust back. We'll get it back either. We'll get it back from them or we'll take it. No, but we have a very good relationship with China. He would like to see this ended also. He certainly wants it ended. Everyone, I want to see it ended too. মেহনাজ ম্যাম এবং সোহেল ভাই, আপনারা শুনলেন দুজনেই। আমি দুঃখিত, একটু আমার ফ্লু এর কারণে হয়তো বা আমার ভয়েস একটু সমস্যা হচ্ছে কিনা আমি জানি না। মেহনাজ ম্যাম, আপনাকে দিয়েই শুরু করি। আপনি শুনলেন এবং আপনি আমরা তো বললামই প্রায় 47 ডেজ যুদ্ধ গড়ালো, যেই মানে প্রথমেই আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাই যে আপনি কি যখন যুদ্ধটা শুরু হয়েছিল আপনি কি ধারণা করতে পেরেছিলেন যে এই যুদ্ধ 47 ডেজ পর্যন্ত গড়াবে? আচ্ছা, প্রথমে একটা কথা বলি, এই যুদ্ধের ব্যাপারে কোনো আলোচনার আগে আমি যোগ করতে চাই, এটা কিন্তু একটা সম্পূর্ণ ইল্লিগাল যুদ্ধ, যেটা আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে যে না, আমি অনেক শঙ্কিত ছিলাম যে এই যুদ্ধের কি ফলাফল হয়, কত হাজার হাজার মানুষ মারা যায়। তো 47 দিন ইরান যেভাবে করে প্রতিরোধ করেছে এবং যুদ্ধের কন্ট্রোল কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে ইরানের হাতে চলে গেছে। তো এটা একটা অভূতপূর্ব ঘটনা। আমরা এই বিশ্ব মঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যেভাবে করে তার শক্তি ব্যবহার করেছে, সেখানে আমরা প্রথমবারের মতো প্রথমবার বলবো না, ভিয়েতনাম যুদ্ধ আরো অনেক চ্যালেঞ্জ ছিল। আমি ওটাই আপনার কাছে এই সময় আমি আসছিলাম, আমি জাস্ট সংক্ষেপে জানতে চাইলাম, আপনি বলেন অভূতপূর্ব ঘটনা। আচ্ছা, এই যে 47তম গিয়ে যখন যুদ্ধটা পড়েছে, যখন সমাধানের জায়গা তৈরি হচ্ছিল, গত সপ্তাহের কথা যদি বলি, বিশেষ করে ইসলামাবাদ টক, আপনি তো ভালো করেই জানেন আমেরিকা থেকে পাকিস্তানের দূরত্ব, আপনি যদি এয়ারও যান প্রায় 17-18 ঘন্টা জার্নি করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে আপনি জানেন জেরার্ড কুশনার, উইটকফ, যাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প এখন যে কোনো নেগোসিয়েশনে পাঠায়। আমরা এর আগে ইউক্রেন যুদ্ধ দেখেছি, তারা গেল। আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ইরানের ডেলিগেশন দেখেন, ওখানে অনেক শীর্ষস্থানীয় মানুষ এসছে যারা অনেক টেকনিক্যাল এক্সপার্টিস আছে। আমাদের কিন্তু সেক্রেটারি অফ স্টেট উনি যান নাই, জেডি ভ্যান্স গেছেন। জ্যারেড কুশনার কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনে কেউ না, তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই, তার কোনো ডেজিগনেশন নাই। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকার টিমের সাথে আমরা কোনো টেকনিক্যাল এক্সপার্টিস টিম দেখিনি, তাহলে তারা কিভাবে করে কথা বলবে? না, কিন্তু ম্যানেজ আপা, এখানে আমি আপনার সঙ্গে একটু, আমি জানি না আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যেখানে গিয়েছে সেখানে আসলে অন্য এক্সপার্টিসের কি কতটুকু দরকার সেটি আপনি বলবেন, অবশ্যই আমি আপনার থেকে শুনবো সেটি। দরকার আছে না, আমি সেটা আপনার থেকে ক্ষমতা আছে, হ্যাঁ, সেটি আপনার থেকে আমি শুনবো। আমার প্রশ্নটা ওই জায়গায় না, আমার প্রশ্নটা হচ্ছে আজ প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা বলছেন, যে
হরমুজ তো ব্লকেট ছিল এক প্রকার, বলতে গেলে ওখানে সারা 24 ঘন্টায় 10টা-15টার বেশি শিপ কোনো মতেই পার হচ্ছিল না, কিন্তু ইরানের রপ্তানি বাণিজ্যটি কিন্তু স্বাভাবিক ছিল পরোক্ষভাবে, যেটা আমরা ব্লুমবার্গের রিপোর্টে দেখলাম যে যুদ্ধ লাগার পর থেকে এখন পর্যন্ত ইরান প্রায় 100 বিলিয়ন ব্যারেলের উপরে তেল রপ্তানি করেছে আগের থেকে। তার মানে তাদের বাণিজ্য কিন্তু ভালোই চলছে। এখন আমেরিকা যে আবার ব্লকেট দিল, আমেরিকা এখন মানে নতুন করে ব্লকেট দিল, যে আমেরিকা হরমুজকে ওপেন করার জন্য এত চেষ্টা করছে সেই আমেরিকা এখন ব্লকেট দিল, এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এই ব্লকেট ঘোষণার পরে ইরানের পক্ষ থেকে ওনার সঙ্গে আলোচনা ডিলের করা প্রস্তাব দিয়েছেন। আমার প্রশ্ন ওই জায়গায় যে আপনি 21 ঘন্টা মিটিং করলেন, ডিলে পৌঁছাতে পারলেন না, আপনি ওপেন করার কথা ব্লকেট করে দিলেন, এখন আপনি আবার বলছেন ডিলের জন্য করা হচ্ছে। এখন আমার প্রশ্ন সেটা কি ডিল হতে পারে, আর আপনি আশাবাদী কিনা যে ডিল হতে পারে? আচ্ছা, এখানে দুটি কথা বলবো। এই যে 21 ঘন্টা কথা বলেছেন, এর মধ্যে উনি 6 থেকে 12 বার প্রেসিডেন্টকে কল করেছেন এবং নেতানিয়াহুকে পর্যন্ত কয়েকবার কল করে মিটিং এ কি হচ্ছে সেটা জানিয়েছেন। তার মানে আপনার ভাইস প্রেসিডেন্টের হাতে কতটা ক্ষমতা ছিল সেটা আমাদের মানে কতটা ক্ষমতা ডেলিগেট করা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। প্লাস যে কোনো এই ধরনের আলোচনায় সেক্রেটারি অফ স্টেট যায় না, এরকম কোনো নজিরই নাই। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর কথা এখানে আসছি যে এই আমি বলবো যে ইরান যতটা সিরিয়াসলি এই ডিলটাকে দেখেছে, এখানে গেছে, আমেরিকার সেই তুলনায় প্রিপারেশন বলে আমি কোনো কিছুই দেখছি না। কারণ এটা তো শুধু আপনার জ্যারেড কুশনার, জেডি ভ্যান্স হলে হবে না, এখানে তো আপনার এই যে নিউক্লিয়ার কতটা এনরিচমেন্ট হবে হবে না, কি করা হবে, এগুলো তো টেকনিক্যাল এক্সপার্টিস লাগবে, এটা আমি আপনি বা জ্যারেড কুশনার এগুলো বুঝতে পারবে না। তো এরকম কোনো প্রিপারেশন ছিল না। তবে একটা ভালো জিনিস যে দুই দলই যখন চলে এসছে, আমেরিকা এবং ইরান, তাদের দলের অন্য মানুষটি কিন্তু রেখে এসছে যারা এটা নিয়ে আরো কথা বলবে। 2 নম্বর কথা, আমেরিকা যেমন এর আগে 2 বার এই সিজ ফায়ারের মধ্যে ইরানকে আক্রমণ করেছে, এবারও কিন্তু এই আলোচনা চলাকালীন হরমুজে আবার চেষ্টা করেছে তাদের জাহাজ পাঠাতে। তো এরকম যখন হয় তখন ডিলের মধ্যে আপনার বারবার ট্রাস্ট ভেঙে যায়। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা, এই হরমুজ বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতিতে এমন একটা প্রভাব পড়বে, এমন একটা ডিপ্রেশন সারা পৃথিবীতে শুরু হবে, এটা কারো জন্যই ভালো না, আমেরিকার জন্যও ভালো না। এবং আমেরিকার আমরা এই পর্যন্ত তারা যখনই এই যুদ্ধের গতি আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে যাচ্ছে, তারা এমন একটা স্টেপ নিচ্ছে যে স্টেপটা থেকে এর পরে কি হবে এটা আন্দাজ করা খুবই কঠিন, কারণ স্টেপগুলো একটাও রেশনাল না। আর ওরা যেটা আমেরিকা যেটা করতে চাচ্ছে যে এই হরমুজে ইরানের যে কন্ট্রোলটা সেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে, সেটা কিন্তু এত সহজ হবে না। তারা যে আপনার জাহাজ প্রতিরোধ করবে, ধরেন চায়নার জাহাজকে কিভাবে প্রতিরোধ করবে? তখন কি গোলাগুলি করবে? চায়নাতে যাওয়ার কথা আপনার মিড মেতে। চায়না হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখন ট্রেডিং পার্টনার। হ্যাঁ, তো চায়নার সাথে কি এরকম কোনো খারাপ সম্পর্ক রাখতে পারবে? তারপরে এই যে এই যুদ্ধে এত পরিমাণে অস্ত্রশস্ত্র যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এইটাকে আবার প্রডিউস করা খুবই কঠিন, কারণ যে রেয়ার আর্থ মিনারেল সেটা চায়নার কন্ট্রোলে, চায়নার সাথে খারাপ সম্পর্ক রাখা সম্ভব না। এখন চাইনিজ শিপ এখান থেকে তো অনেক ধরেন আমাদের মতো দেশের শিপ, ইন্ডিয়ার শিপ, চাইনিজ শিপ যাচ্ছে, তো তখন কাকে গুলি করবে, কিভাবে করে করবে? এটা অনেকটা আমি বলবো যে অনেকটা একদিক থেকে একটা শিশুতোষ ব্যবহার, আরেক দিক থেকে একটা সিম্বলিক একটা জেস্টার করে ইরানকে সাংঘাতিক চাপে ফেলতে চাচ্ছে। কিন্তু ইরান এখন এই যুদ্ধে এই অবস্থায় অনেক সুবিধাজনক একটা জায়গায় আছে, এবং যে নিউক্লিয়ার কথা বলা হচ্ছে যে নিউক্লিয়ার বম, ইরান কবে থেকে রাজি, ইরান তো নিউক্লিয়ার বম করবে না, এটা কবে থেকে রাজি, কিন্তু এখন যেটা বলছে যে ওদের যে পরিমাণ নিউক্লিয়ার এনরিচ আছে, যেটা ওরা অন্য, তারপর ধরেন এই স্যাংশনের কারণে ওরা অনেক বাইরের ওষুধ কিনতে পারে না, তো এরকম অনেক স্বাস্থ্য অনেক ধরনের কাজে লাগে, তো বলছে ওইটা পুরাটা আমেরিকা নিয়ে নেবে। তো এটা তো একটা পাইরেসির মতো কথা। এটা আমেরিকা কেন নিবে এবং এটা ইরান কেন রাজি হবে? এটা ইরান কোনোভাবেই রাজি হবে না। এখন অনেকগুলো জায়গা আছে, এবং সবচেয়ে বড় কথা, এটা শুধু আমেরিকা এবং ইরানের মধ্যে না, এখানে আমরা দেখছি বারবার ইসরায়েল এসে এই যখনই চুক্তি হতে যায় তারা এখানে এই চুক্তিটাকে ডিরেল করে দেয়। তো এখন আমেরিকার দায়িত্ব হচ্ছে ওই ইসরায়েলকে কন্ট্রোল করা, সেটা কতখানি পারবে আমি জানি না, কিন্তু এখন এই ইরানের হাতে অনেক বেশি ক্ষমতা। তারা সত্যি যদি হরমুজটা আবার একদম বন্ধ করে দেয়, এই পুরা পৃথিবীতে একটা গ্লোবাল ডিপ্রেশন আসবে এবং সেটা কারোর জন্যই শুভ হবে।
না, সেটি সেটি তো প্রশ্ন আপনার কাছে, মানে যে হরমুজ ব্লক ছিল ওপেন করার জন্য এত আয়োজন, সেই ব্লক আবার আমেরিকা ব্লক, তার মানে হচ্ছে বিশ্ব তেলের বাজার যে অস্থির তার প্রমাণ কিন্তু আমরা আজকে দেখলাম। $100 উপরে আবার ব্যারল ছাড়িয়ে গেল আজকে, আমরা সেটি দেখলাম। কিন্তু তারপরেও একটা আশার বাণী যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ইরানের পক্ষ থেকে ডিলের কথা বলা হচ্ছে। আপনি বললেন ইরান শক্তিশালী, কিন্তু প্রশ্নটা হচ্ছে ইরানের এই শক্তিশালী এই কতদিন, বা তারা এই শক্তি দিয়েই বা কি করতে পারবে, সেটিও অনেকে আমরা প্রশ্ন আমরা তো 47 দিন দেখলাম ইরানের আরো অনেক আপনার মানে ওয়ার কন্টিনিউ করার মতো ক্ষমতা আছে, প্লাস ইরানের অনেক জিনিস স্যাংশনের ফলে তারা অনেক স্বনির্ভর। তারা যতটা সাস্টেইন করতে পারবে অন্য অনেক দেশ পারবে না, কারণ অবস্থার কারণে তাদেরকে এই জায়গায় পৌঁছাতে হয়েছে। আরেকটা আপনাকে সহজভাবে মানে উত্তর দেই, যে এই যে জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আপনার ব্লকেজের উপর ব্লকেন দিবেন, এটা স্ট্র্যাটেজিক্যালি আনইমপ্লিমেন্টেবল। এটা সিম্বলিক একটা জেস্টার হতে পারে, এটা চাপ দেওয়ার একটা আপনার প্রক্রিয়া হতে পারে, কিন্তু এটা আসলে যদি প্রয়োগ করতে চায় যে একটা জাহাজও বের হলে তখন তাকে গুলি করা হবে, এটাতে আরো ভয়ানক ক্ষতি হবে, এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। না, সেটি আপনি সঠিক কথাই বলছেন। কারণ ব্লক যখন কেউ ব্রেক করবে, সেখানে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে তারা হামলা করবে। এখন প্রশ্ন হচ্ছে সেই ব্লকের জাহাজ যদি চীনের হয়, সেটা যদি রাশিয়ার হয়, হ্যাঁ, তাহলে ভিন্ন রকম। আপনি থাকেন মেহনাজ ম্যাম, আপনি আমাদের সোহেল ভাই আছে, উনিও অনেকক্ষণ ধরে। সোহেল ভাই, আপনি শুনলেন মেহনাজ ম্যাম যেই বিষয়টি বলছেন, উনিও বলছেন, বা আমরা গণমাধ্যমের জায়গা থেকেও যেটা বুঝতে পারলাম, যে হরমুজ ওপেন করার জন্য এত আয়োজন, এই যুদ্ধ প্রথম 1 ঘন্টার মধ্যে ইরানের যে রেজিম সেটি পুরোপুরি ধ্বংস। মেহনাজ ম্যামের মতে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টও ধ্বংস, ইরানের অনেকগুলো আপনার না, আমি পাওয়ার। এটা বলিনি, আমি এটা বলিনি। না, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন যে ইনি এর আগে 8 মাস আগেও বলেছেন যে উনি ইরানের কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করেছেন 8 মাস আগে যে ঘটনাটি, এবং এখনো বলছেন, এবং পাওয়ার প্ল্যান্ট ধ্বংস, সবকিছু ধ্বংস করার পরেও যুদ্ধটা শেষ হচ্ছিল না এই একটা জায়গায় কেন্দ্র করে, সেটি হচ্ছে হরমুজের সাপ্লাই চেইন যাতে স্বাভাবিক থাকে। কিন্তু প্রশ্নটা এখন উল্টো, আমেরিকা আবার হরমুজকে ব্লক করছে। আমার প্রশ্ন সোহেল ভাই আপনার কাছে, যে এটা আসলে আমেরিকা কেন আবার, মানে ব্লকের উপরে ব্লক, এর পেছনে কি কৌশল আপনার মনে হয়? আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে সোহেল ভাই আপনাকে একটু। সরি, চলো, ইটস ওকে। প্রথমে আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জানিয়ে শুরু করলাম। আমি আলোচনার শুরুতে আপার কয়েকটা কথা কমপ্লিমেন্টারি ভাবে অ্যাড করতে চাই। আপা বলেছেন যে জেরিড কুশনার এবং জেডি ভ্যান্স যে গিয়েছেন ওরা এক্সপার্টিস না। আপা একদিকে ঠিকই বলেছেন, কিন্তু আমেরিকার যখন কোনো টিম যায় তখন তাদের সাথে এক্সপার্টিরাই সাথে যায়, ওনারা মুখপাত্র হন, কিন্তু সাথে লোকজন থাকেন, মানে অ্যাজ পার টিমের অনুযায়ী ওই সাবজেক্ট গুলার এক্সপার্টিরা সাথে থাকে। এটা হলো আমেরিকার একটা নিয়ম। এখন লিডার হিসেবে ওনারা যান, ওনারা কথা বলেন, কিন্তু এন্ড অফ দ্য ডে তে আপনাদের দেখতে হবে এই যুদ্ধের মূল নায়কটাকে। যুদ্ধের মূল নায়ক আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি এই যুদ্ধটাকে বাদিয়েছেন এবং উনি এই যুদ্ধটাকে চালাবেন যতক্ষণ ওনার মন চায়। এখানে আপনি, আমি, ইরান কি বলল, ইরান কি করলো বা আমেরিকা কি বললো, এইটা কাজে আসবে না। আর আরেকটা কথা হলো, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একটা বিজনেসম্যান। উনি ওনার সমস্ত কিছুর আগে ওনার বিজনেস পলিসি বা বিজনেস মেন্টালিটিকে ডিপ্লয়মেন্ট করে। আপনি খেয়াল করে দেখবেন ইদানিং স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ, এবং এই মার্কেট ভালো না হওয়া পর্যন্ত বা এর একটা ভালো বিহিত না করা পর্যন্ত আমার ধারণা যুদ্ধ উনি বন্ধ করবেন না। ওনার স্ট্র্যাটেজির মধ্যে এটাও একটা স্ট্র্যাটেজি। এবং আমি আপনাদের আগের টক শোতেও বলেছি, এখনো বলছি, প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন চাবেন সেদিনই যুদ্ধ বন্ধ হবে, যতদিন না চাবেন যুদ্ধ চলবে। এখানে আপনার, আমার বা অন্য কারো কোনো এখানে হাত নেই, কারণ যুদ্ধটা শুরুই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় এবং ইসরায়েলের সাথে সঙ্গে নিয়ে। কি জন্য করেছেন, কেন করেছেন, এটা আমরা আপনারা সবাই কম বেশি বুঝি, কিন্তু অনেকটা বলতে হয় ওই যে আমাদের ওই যে গান গায় না বাংলাদেশে যে আমি ফাইসে গেছি, সেই অবস্থা হচ্ছে আমেরিকার। ওই গায়কের মতোই, মানে না পারছে বেরোতে, না পারছে থাকতে। আর আজকে আপনি যেটা বলেছেন $100 উপরে ব্যারেল চলে গেছে, আমেরিকান ইকোনমি
যে অবস্থায় যাচ্ছে, আপনি যে যত কথাই বলেন, মানুষ যখন তেলের দাম আরো বেড়ে যাবে তখন কিন্তু মানুষকে আপনি থামায় রাখতে পারবেন না, এরা হোয়াইট হাউসে নেমে যাবে। তখন কিন্তু কোনো পলিটিক্যাল লিডারও কাজে আসবে না, কারণ মানুষের এই যে আপনারা যে দেখাচ্ছেন তেলের দাম এত বেড়েছে, আপনি ইমাজিন করতে পারবেন না। সাধারণ মানুষের যারা যানবাহন ইউজ করে বা যাদের নিত্য নৈমিত্তিক, এটা তো শুধু মানুষের জন্য না, এটা তো আপনি ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো কিছু বলেন, সবকিছুর সাথে জিনিসটা জড়িত। না, এবং আপনার সুবিধার্থে বলছি যে আমাদের গত সপ্তাহে যে ইনফ্লেশন রিপোর্ট বের হয়েছে, আমেরিকার ইনফ্লেশন কিন্তু 3.3+ হয়ে গিয়েছে, যেটি 2 মাস আগে 2.7-এর নিচে বা 3-র নিচে ছিল। দ্যাট মিনস ইনফ্লেশনও কিন্তু সমান তালে লাফিয়ে আপনার লাফিয়ে সবকিছু বাড়বে। আপনি ইনফ্লেশন বলেন, আনএমপ্লয়মেন্ট বলেন, আপনি ফুড ক্রাইসিস বলেন, একটার সাথে একটা জড়িত, পরিপূরক। আপনি তেল শুধু যে মানুষের এক জায়গা থেকে এক জায়গায় যায় ঘটনাটা তা না, এটা আপনার পরিবহন, এটা আপনার সবকিছু। আপনি এরোপ্লেনে যাচ্ছেন আজকাল, আপনি নিজে নর্মাল টিকিটের কথা দেখেন না, নর্মাল আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, টিকিটের দাম দেখেন, এয়ারলাইনের টিকিটের কথা বলছি। আপনি বাংলাদেশের টিকিট আগে নর্মাল ছিল 1,000, সেই সমস্ত টিকিট এখন 2,000, $2,500, $3,000 হয়ে গেছে। দিস ইজ নট এ জোক। এবং বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম কিন্তু আপনার 100%-এর উপরও বেড়েছে, সেটি আপনি রিপোর্টে। আলটিমেটলি যে দামে কিনবেন আপনাকে তো সেই দামের উপরই প্রাইস ঠিক কিন্তু সোহেল ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন চাইবে যুদ্ধ থামবে। প্রশ্নটা আপনাকে আমি আপনাকেই করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি এতগুলো প্রবলেমের কথা বললেন, যে ইনফ্লেশনের কথা বললেন, জীবনযাত্রার মান, বিশ্ব তেলের বাজার, জেট ফুয়েল, আরও বিভিন্ন সমস্যার কথা। তা এত সমস্যা সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধ থামাতে চাচ্ছেন না? ওই যে আপনাকে বললাম, আপনি আসল পয়েন্টেই তো হয়তো ধরতে পেরেছেন, হয়তো খেয়াল নেই। স্টক মার্কেট, না, স্টক মার্কেট, আপনি স্টক মার্কেটের কথা কিভাবে বলেন, যেখানে স্টক মার্কেট আজকে কিন্তু স্টক মার্কেট ভালো, আপনার কিছুদিন আগে ভাই আজকে ভালো, যখন পরে কত পয়েন্ট পরে আপনার হিসাব, আর যারা স্টকে পয়সা ইনভেস্ট করে আপনি জানেন না, আমি জানি, আমি অনেককে চিনি, দে লস্ট মোর দ্যান মিলিয়ন। বাংলাদেশিদের কথা জানি যারা $1 মিলিয়ন $2 মিলিয়ন লস করছে কিছুদিনের মধ্যে। এখন আজকে হয়তো বেড়েছে। এটাও কেন বেড়েছে? ওই যে আপনি বললেন প্রেসিডেন্ট ট্রাম্প বলছে ইরানের সাথে কথা হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা না আরেকটার সাথে লিঙ্ক। আপনি মানে এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে। উনি ওনার প্রত্যেকটা হিসাব নিকাশ যা কিছু করেন বিজনেসকে সামনে রেখে করেন, এবং উনি এই যুদ্ধটা তো বেসিক্যালি মানে শুরুই হয়েছে ইসরায়েলের প্ররোচনা আমার মতে। মানে ইসরায়েল তাকে প্ররোচনা করে দুইজন মিলে জিনিসটা ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তাদের হিসাব তো ঠিক নেই। তাদের হিসাব ছিল যে 7 দিন বা 10 দিন বা 1 মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, ইরান সারেন্ডার করবে, লিবিয়ার মতো বা ইরাকের মতো বা অন্যান্য দেশের মতো তছনছ হয়ে যাবে, তারা যা কিছু তাই করবে। ইরান, আপনি যদি ইরানকে অন্য দেশের সাথে তুলনা করবেন ভুল করবেন। ইরান গত 2-3 রেজিমে একই একই মতবাদের ধারার লোকজন ক্ষমতায় রয়েছে, তারা তাদেরকে মানে এক জায়গায় আনতে পারে। সবচেয়ে বড় কথা কি, এই যুদ্ধে ইরানের লোকজন একতা রয়েছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। ইরানের অনেক বিদ্রোহী গ্রুপ আছে, অনেক কুর্দিশ, এইটা সেই শিয়া সুন্নি অনেক কিছু আছে ইরানে, কিন্তু ভিতরে আপনি চিন্তা করবেন অনেক বিভেদ ছিল। কিন্তু এই যুদ্ধে সাধারণ ইন জেনারেল, আমি বলতেছি না 100%, ইন জেনারেল সব এক হয়ে গেছে। যখন দেশের ক্রাইসিসে মানুষ এক হয়ে যায় আপনি তাদের পরাস্ত করতে পারবেন না, যেমন পারেন না ভিয়েতনাম। না, সেটি হচ্ছে, আমি আপনার কথা ঠিক আছে, সেটি হচ্ছে একটা দিক আপনি বললেন ইরানের ব্যাপারটি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার স্টক মার্কেট তো আর আমেরিকার ভিতরেও সব মানুষের সঙ্গে যুক্ত না। আসলে স্টক মার্কেটে কিছু নির্দিষ্ট বিনিয়োগকারী থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে তেলের বাজারে অস্থির, সেটির প্রভাব কিন্তু শুধু আমেরিকা না, আপনার বিভিন্ন বিশ্বের সারা যতগুলো দেশ আছে সবগুলো দেশে কম বেশি পড়া শুরু করে দিয়েছে। ইভেন দো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা আপনি যদি বলতে পারেন, ইভেন দো আফ্রিকার কান্ট্রিগুলো, এশিয়ার কান্ট্রিগুলো, সবাই কিন্তু এটার ইম্প্যাক্ট হচ্ছে, একটা চাপ কিন্তু দেশের কথা বলেন না, আমি সেটাই বলছি যে একটা চাপ তৈরি হচ্ছে। কিন্তু এরপরও আপনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প চাই, মানে স্টক মার্কেটের জন্য উনি যুদ্ধ থামাতে চাচ্ছেন না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের আমি বলছি ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, ওকে, ওয়ান অফ দ্য কম্পোনেন্ট।
সো ওনার তাহলে অনেকগুলা তাহলে আমার প্রশ্ন আপনাকে ছিল ওটি যে তাহলে উনি এই হরমুজকে কেন আবার ব্লক করলেন, যে ব্লকের উপরে ব্লক কেন, সেটি একটু আমাদের অনেক দর্শকও জানতে চায়। ওনার 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 কোনো চয়েস নেই এখন। আচ্ছা, আপনি ইরানকে তো কোনো অবস্থাতে আটকাতে পারছেন না, ইরানের সাথে কোনো যুক্তিতেই তো আপনি টিকতে পারছেন না। ইরানের সাথে আপনি নেগোশিয়েট করতে পাকিস্তানে গিয়েছেন। ডু ইউ বিলিভ দ্যাট দ্য সিচুয়েশন ইন্ডিয়া কখনো মেনে নিবে এটা, বা অন্য পরাশক্তি মেনে নিবে? ইরানের সাথে কম্প্রোমাইজ করার জন্য আমেরিকা সারা জীবন শুনছি যে পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধ লাগলে আমেরিকা কম্প্রোমাইজ করায়, আর এখন কি পাকিস্তানে গিয়েছেন আপনি কম্প্রোমাইজ করতে? কি কম্প্রোমাইজ কিছু হয়েছে? হয়নি তো। তা এন্ড অফ দ্য ডেতে কি দাঁড়ালো? সারা পৃথিবী একটা অস্থির অবস্থায় আছি আমরা। এটা 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 কোনো ভালো লক্ষণ না। এটা আপনার প্রত্যেকে এফেক্ট হবে। আপনি বাংলাদেশের কথা বলেন, সাউথ ইস্ট এশিয়ার কথা বলেন, ইউরোপের কথা বলেন, ইভেন দো সবার কথা ভুলে যান, আমেরিকার কথা বলেন। এই যুদ্ধের কারণে আমি আপনাকে আজকে বলে গেলাম, রেকর্ড রেখেন, এই যুদ্ধের কারণে কংগ্রেসে রিপাবলিকানদের যে কি ভরাডুবি হবে তা আপনি ইমাজিন করতে পারবেন না। আমি আজকে বলে গেলাম, আপনি রেকর্ডে রেখেন, ইনশাল্লাহ আগামী 1 বছর বা 2 বছর পরে যখন আবার টক শোতে আসি আপনি বলেন আমার না 1 বছর 2 বছর পরে না, আপনার নভেম্বরেই মিড টার্ম ইলেকশন দেখা যাবে, সেটি আপনি থাকেন আমাদের। এটা ডেঞ্জারাস, কারণ মানুষ এফেক্টেড। মানুষ তো আপনার ভাই, ওই আপনি না বললেন স্টক মার্কেট, হ্যাঁ স্টক মার্কেটে সবাই যায় না, কারা যায়? ট্রাম্পের মতো ধনী ব্যক্তিরা যায়, and they care about only themselves, not for general people. That's the problem. ওকে সোহেল ভাই আপনি থাকেন, আমি একটু মেহনাজ ম্যামের কাছে আসতে চাই। মেহনাজ ম্যাম, সোহেল ভাই যে জিনিসটি বলছেন, উনি হয়তো কিছু নাগরিক সমস্যার কথা তুলে ধরেছেন এবং সেই সঙ্গে উনি কিছু অসন্তোষের কথা বলছেন, কিন্তু উনি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমেরিকা ইরানের মতো দেশের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে নেগোসিয়েশনের দায়িত্ব দেওয়া হলো। পাকিস্তানের যিনি আপনি আপনার আসিফ মুনির কথা বলতে পারেন, শেহবাজ শরীফের কথা বলতে পারেন। মানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো অনেক ভালো অবজারভেশন করেন যে বিশ্বে এত দেশ থাকতে পাকিস্তান কেন মধ্যস্থতা করছে, আর পাকিস্তানের মধ্যস্থতায় আপনার কি মনে হয় যে এরকম একটা বড় মানে পরাশক্তির যুদ্ধ থামার মতো অবস্থা আছে? আচ্ছা, প্রথমে আমি হাফিজ খানের একটা কথা আমি একটু বিস্তারিত করছি। উনি দুটা কথা বলেছেন, দুইটা কন্ট্রাডিক্টরি, কিন্তু দুটাই সত্যি। উনি স্টক মার্কেটের কথাও বলেছেন, আরেকটা যে উনি বলেছেন যে এই যুদ্ধে ট্রাম্প যখন চাইবে তখন থামবে। আসলে জিনিসটা হচ্ছে ট্রাম্প ওখান থেকে বেরোতে চাচ্ছেন, কিন্তু একটা ফেস সেভিং একটা উপায় চান। তখন হেরে গিয়ে বের হতে চান না। তখন এই জন্য এই জেস্টারগুলোকে আমাদের সিম্বলিকলি দেখতে হবে যে উনি চাচ্ছেন প্রমাণ করতে যে হি ইজ উইনিং। আচ্ছা, এখন এই কথাটাতে আসি। আচ্ছা, 1 নম্বর কথা, শুধুমাত্র পাকিস্তানের মধ্যস্থতা এটা হচ্ছে না, এটার পিছনে চীন অনেক ভূমিকা রাখছে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার এমন একটা দেশকে মধ্যস্থতা করতে হবে যেটা 2 দেশের জন্য গ্রহণযোগ্য। আমেরিকার জন্য গ্রহণযোগ্য হয়তো আরো দেশ পাওয়া যাবে, কিন্তু ইরানের জন্য গ্রহণযোগ্য আর কোন দেশকে পাওয়া যাবে? এবং আমি এই মুহূর্তে বলবো, পাকিস্তান যে ভূমিকাটি রেখেছে আমি এটার অনেক প্রশংসা করছি, কারণ এটার জন্য অনেক লেগ ওয়ার্ক করতে হয়েছে এবং অনেক 2টা দেশের থেকে আপনার ট্রাস্ট পেতে হয়েছে। এবং আমাদের এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া একটা সাংঘাতিক বড় ডিপ্লোম্যাটিক ভুল করেছে। তারা ইসরায়েলের সাথে এমন ভাবে তারা জড়িয়ে গেছে যে তাদেরকে আর নিরপেক্ষভাবে ভাবা সম্ভব না। এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেও, ভারতের ভিতরেও প্রচন্ড সমালোচনা হচ্ছে। এটা একটা সাংঘাতিক বড় একটা ডিপ্লোম্যাটিক ভুল। হ্যাঁ, তো এখন এইসব দিক থেকে চিন্তা করলে, প্লাস আরেকটা জিনিস, আপনার ক্ষমতা, কিন্তু আমরা ইউনিপোলার ওয়ার্ল্ডে আর বাস করি না। আমেরিকার ক্ষমতা, এটা আমরা দেখবো, এটা সময় লাগবে, হয়তো 10 বছর 15 বছর লাগবে, এটা দেখবো আমরা। অলরেডি এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে। তো সেখান থেকে ক্ষমতা কিন্তু অনেকখানি এশিয়ায় চলে গেছে। আমরা ভবিষ্যতে আরো অনেক এশিয়ান কান্ট্রিকে দেখবো, রাশিয়া চীন তো আছেই, আরো অনেক ভালো ভূমিকা নেবে। তো এর মধ্যে পাকিস্তানও একটা রাষ্ট্র হতে পারে, এবং এই সমঝোতাটা করার জন্য তাদের কিন্তু অনেক, তাদের ডিপ্লোম্যাটিক তারা যে ডিপ্লোম্যাটিক তাদের যে এফর্ট দিয়েছে সেটা কিন্তু প্রশংসার যোগ্য, অনেক প্রশংসা। এখন আমি বুঝতে পারলাম আপনি যেটা বলে পাকিস্তানের প্রশংসার যোগ্য, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এখন আমরা কিন্তু সমস্যাগুলো নিয়েই কথা বলছি আজকে 47 ডেজ ধরে, প্রতিদিনই সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম। এবং এখন মানে আপনার কাছে যদি স্পেসিফিক জানতে চাই, আমরা তো সমস্যা প্রতিদিনই বলতে পারি বা আমরা দেখছি যে এই যুদ্ধ সমাধান করার জন্য আপনার ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন, কোন কোন স্টেপগুলো নিলে আপনার মনে হয় যে না, যুদ্ধটি দ্রুত শেষ হবে? কারণ যুদ্ধ শেষ হোক সেটি
সবার চাওয়া, কারণ এই যুদ্ধের ইম্প্যাক্ট যে শুধুমাত্র ইউএস এর নাগরিকদের মধ্যে পড়ছে তা না, সারা বিশ্বের নাগরিকরা কিন্তু এটার জন্য ভুগছে। তো আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় এখন এই মুহূর্তে কোন কোন স্টেপগুলো নিলে আসলে যুদ্ধটা দ্রুত শেষ হতে পারে? শান্ত, আপনার প্রশ্নটার একটা প্রেমিস আছে। প্রেমিসটা হচ্ছে এটা একটা রেশনাল জিনিস, সবার জন্য ক্ষতি হচ্ছে, সবাই চাচ্ছে যুদ্ধ থেমে যাক। হ্যাঁ, এই রেশনালের উপর আপনি কোয়েশ্চেনটা করছেন, কিন্তু বিশ্ব পরিস্থিতি বা বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এই সবকিছু রেশনাল না। প্রথম কথা হচ্ছে ইসরায়েল কিছুতেই চায় না এই যুদ্ধ থামে। হ্যাঁ, এইটা আপনাকে বিবেচনা করতে হবে। ট্রাম্প যদিও চায় যুদ্ধ থামে, কিন্তু উনি এমন ভাবে চায় যুদ্ধ থামে যে উনি সবখানে আপনার প্রচার করতে পারবেন যে উনার ভীষণ বিজয় হয়েছে, কিন্তু এটি ইরান হতে দিচ্ছে না। তো এখন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে রোড ব্লক। তারপরেও কিন্তু, আর আমি আরেকটা কথা বলবো যে আমি একটু আগে যে টেকনিক্যাল টিমের কথা বলছিলাম, এটা কিন্তু ইরানের মানে যারা গেছে তারা কমপ্লেন করেছে যে এমন এমন মানুষ আমেরিকার টেকনিক্যাল টিমে আছে যারা অনেক কিছু বিস্তারিত জানে না। তো আমরা কেন বি টিমকে ওখানে পাঠাবো? এই কারণে পাঠানো হয়েছে কারণ এখানে আমেরিকার সদিচ্ছা কম, কিন্তু আমেরিকা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে যেভাবেই হোক এই যুদ্ধটা যদি শেষ নাও করতে পারে, আবার শুরু করা আমেরিকার পক্ষে সম্ভব না। কিন্তু এইভাবে করে ইরান যেটা বলেছে যে তারা চায় না একটা সিজ ফায়ার চায়, তারা চায় সমস্ত আগ্রাসনের শেষ হোক। শুধু ইরান নয়, এই যে লেবাননকে, গাজাকে এই যে বারবার বারবার আক্রমণ করছে এবং এভাবে করে একটা দেশকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এটার তারা অবসান চায়। এবং এই প্রথমবারের মতো তারা এমন একটা শক্তি দেখিয়েছে যে যার প্রতিরোধ করতে আপনার আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশই এই পর্যন্ত ব্যর্থ হয়েছে। তো এখন আপনি চাচ্ছেন যুদ্ধ কিভাবে শেষ হবে? যুদ্ধ ওইভাবে করে একদম একটা পরিসমাপ্তি হলো একটা, ওইভাবে করে হয়তো আমরা দেখবো না। কিন্তু এখন যে জিনিসগুলো হবে, এই যে উত্তর পাল্টা উত্তর, এটা দেখলাম সিম্বলিক, আবার হয়তো ইরান কিছু করবে, আমি জানি না ইসরায়েল কি করবে। আশা করছি যে অল্প স্বল্প স্কার্মিশ চলতে থাকবে এবং তারপর এটা হয়তো আস্তে আস্তে হয়তো মানে, আর বিশেষ করে যদি বিশ্ব অর্থনীতিতে যদি একটা এরকম ডিপ্রেশন আসে, তখন আবার আমরা অন্য কথা নিয়ে কথা বলবো। তখন হয়তো যুদ্ধে মানে ভায়োলেন্সের দিক দিয়ে না, তখন ইকোনমি জায়গা থেকে হয়তো। তার মানে আপনি বলতে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আরেকটা খুব বড় জিনিস হবে এই মিড কবে, এই 2 সপ্তাহের মধ্যেই মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প চায়নায় যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য পৃথিবীর অন্যান্য সব দেশগুলো তাদের নিজেদের মধ্যে কিন্তু সমঝোতা করে ফেলছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন যে আমেরিকা সবসময় সব দেশের সমঝোতা করে, ওই জায়গাটা কিন্তু আমেরিকা চলে গেছে। আমরা অনেক দেশের আমরা দেখছি তারা নিজেদের মধ্যে, সবচেয়ে বড় কথা, আমি তো বর্ডারে থাকি, মেক্সিকো আর কানাডা, তাদের এমন ট্রেড রিলেশন হয়েছে সেখান থেকে কিন্তু আমেরিকা বাদ পড়ে গেছে। তো এরকম অনেক জিনিস অলরেডি হয়ে গেছে। এখন চায়নায় যখন যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প, তখন চায়নার সাথে কি চুক্তি হবে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে এই যুদ্ধটা মানে আস্তে 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 সীমিত হয়ে আসবে। আমরা হয়তো ভায়োলেন্সটা দেখবো না, কিন্তু যে একটা কনফ্লিক্ট ওইটা থাকবে যতদিন না পর্যন্ত ইসরায়েল তাদের মানে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন তারা যদি ত্যাগ না করে, তো ততদিন পর্যন্ত এটা চলবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যুদ্ধটা যদি শেষ হবার থাকে তাহলে সেখানে আমেরিকা একটা সম্মানজনক পথ খুঁজছে যাতে আমেরিকা বের হয়ে আসতে পারে। এবং আপনি চায়নার কথা বলছেন, এই চীনের সঙ্গে সফরটি ছিল গত মাসে হবার কথা ছিল, সেটি পেছানো হয়েছে, এখনো অনিশ্চিত আসলে আপনি যেটা বলে 2 সপ্তাহ পরে হবে কিনা, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফর ছিল। আপনি সেটি জানেন, অনেক বছর পরে হয়তো আমেরিকার কোনো প্রেসিডেন্ট চীনের সফরে যাবে এবং এটার সঙ্গে বিশ্ব অর্থনীতি অনেক কিছু জড়িত। ম্যানেজমেন্ট আপনি থাকেন, আমি একটু সোহেল ভাই, ম্যানেজমেন্ট যেই কথাটি বলছেন উনি যেটি বারবার বলছেন যে যুদ্ধটা শেষ হবে তখনই যখন আমেরিকাকে, মানে উনি ইসরায়েলের কথাই বারবার বলছিল যে ইসরায়েল আন্তরিকভাবে চায় কিনা। প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেও আসলে এখানে কিছু করতে পারছেন না, কারণ ইসরায়েল বারবারই তাদের কিছু নিজস্ব এজেন্ডা রয়েছে। যেমন এই যুদ্ধ বিরতির মাঝখানেও আমরা দেখলাম লেবাননে হামলা হয়েছে, যেটি ইরান পছন্দ করেনি। এছাড়া ইরানের পক্ষ থেকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, তারপরে তাদের কিছু কম্পেনসেশন, ক্ষতিপূরণ চায় তারা, হরমুজকে তারা তাদের মতো নিয়ন্ত্রণ করতে চায়, এবং সেই সঙ্গে তারা যেটি বলছেন যে আমেরিকা যাতে আগামীতে ইরানে আক্রমণ করবে না তারও নিশ্চয়তা চায়। কিন্তু এই নিশ্চয়তাগুলো করতে গিয়ে আমেরিকা যাদেরকে বন্ধু ভাবা হচ্ছিল, বিশেষ করে ন্যাটো, আমরা দেখলাম ন্যাটো এখানে খুব নীরব ভূমিকা, ন্যাটোর
অ্যালিয়েন্সগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজ্যের কথা বলতে পারেন, আপনি জার্মানির কথা বলতে পারেন, তারা তেমন করে এগিয়ে আসছে না। মানে তারা ধরি মাছ নাছুই পানি, একই রকমভাবে অ্যারাবিক কান্ট্রিগুলোরও একই রকম অবস্থা। সেখানে আমি যেটা প্রশ্ন ম্যানেজমেন্টকে করেছিলাম, সেখানে পাকিস্তান এগিয়ে আসছেন। প্রশ্নটা হচ্ছে যে শুধু পাকিস্তান এগিয়ে আসলে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া, আবার ইসরায়েলের বৈপরীত্য এবং ইরানের কয়েকটি শর্ত, এই বেড়াজালের মাঝখানে পড়ে আপনি কি দেখেন কোনো সমাধান এই মানে অদূর ভবিষ্যতে এই যুদ্ধের? আপনাকে এখানে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাকে মনে রাখতে হবে। আমরা চাই বা না চাই, আমেরিকার বড় প্রশাসনে আপনি খেয়াল করে দেখবেন যে আমেরিকার বিভিন্ন আমলাতান্ত্রিক পজিশনগুলা ইন্ডিয়ানরা জড়িত। এই যে আমাদের বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন মিস্টার শশী সাম নাম, উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত। আর পাকিস্তানের আপনার এই আলোচনাটা ব্যর্থ হয়েছে কিছু কারণ আছে। যেমন মনে করেন জেডি ভ্যান্সের ওয়াইফ কিন্তু ইন্ডিয়ান, এবং এই আমেরিকায় যত ইন্ডিয়ান হাই অফিসিয়ালরা আছেন তারাও চাচ্ছিলেন না যে এটা সফলভাবে শেষ হোক, তাহলে পাকিস্তান লাভবান হয়। এটা তাদের ইন্টারনাল একটা গেম। কিরকম আপনাকে আমি একটা উদাহরণ দেই। আপনার মনে আছে আমাদের যখন পিটার হার্শ আমাদের যখন অ্যাম্বাসেডর ছিলেন, তখন উনি বাংলাদেশের নির্বাচনের সময় হাসিনাকে বেশ কিছু মানে ওই যে রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা করছিলেন, যে ইলেকশনে যদি ফেয়ার না হয় এটা দেব সেটা দিব, এবং ইলেকশন ফেয়ার না হলে আরো যে র্যাবের যে স্যাংশন দিয়েছে আরো কিছু স্যাংশন আসবে। কিন্তু এন্ড অফ দ্য ডেতে দেখেন ওনার চাকরি চলে গেছে। কারণটা কি? বিকজ এই ইন্ডিয়ান ব্লয়ের কারণে। এই ইন্ডিয়ানরা বিভিন্ন হোয়াইট হাউস বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, বিভিন্ন বড় জায়গায় বড় বড় পোস্টে কাজ করে, এবং তারা যখন এক হয়ে যায় তখন তারা ইন্টারনালি ইন্ডিয়ার স্বার্থটাকে আগে দেখে। তো ওই কারণেই বলছিলাম যে পাকিস্তানের এই আলোচনাটা ভেস্তে যাওয়া ওইটাও একটা কম্পোনেন্ট গেল। আপার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে ইন্ডিয়ার ব্যাপারে, সেটা আমি বলতে চাই। সেটা হলো ইন্ডিয়া ইসরায়েলকে 100% ওভারচেক দিয়ে দিয়েছে ও এই তাদের পক্ষে, রাইট? যেমন ইন্ডিয়া 100% আওয়ামী লীগের পক্ষে। 1 থেকে 50তম যদি আপনি হিসাব করেন, ইন্ডিয়া সব ডিমগুলো এক ঝুড়িতে রেখেছে, তারা অন্য কাউকে ট্রাস্ট করে না। ঠিক তেমনই ইন্ডিয়া ইসরায়েলের জন্য 100%। এই সমস্ত কারণে ইন্ডিয়ার একসময় পতন হবে, এবং শুধু পতন হবে না, ইন্ডিয়ার সব রাজ্যগুলো ভেঙে যাবে বিকজ অফ দিস। কারণ আপনি গ্লোবালে এসে আপনি কখনোই একমুখী হতে পারবেন না। আপনাকে যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয় বা পলিটিক্যালি যদি আপনাকে আগাতে হয়, আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। আপনি মনে করেন না আপনি যা খুশি তাই করবেন। এখন আসেন আপনি ইসরায়েলের যুদ্ধের বন্ধের ব্যাপারে। আপনি ইসরায়েল কখনো চায় না এই যুদ্ধ বন্ধ হোক, আমি আপনার সাথে একমত। কারণ ইসরায়েল চায় এই যুদ্ধ সূত্র ধরে যে করেই হোক ইরানকে ধ্বংস করে দিতে হবে, যেটা অসম্ভব, যেটা সম্ভব, যেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। তারা মনে করেছিল ফার্স্ট বম্বিং এ তারা ইরানের প্রথম সারির 100 নেতা মেরে ফেলেছে, সুতরাং তাদের নেতৃত্বের ক্রাইসিস হবে, মানুষ রাস্তায় নেমে আসবে, মানুষ ডিজাস্টার হয়ে যাবে। এটা ছিল তাদের প্ল্যান। এটা কি হয়েছে? হয়নি। ইন আদার হ্যান্ড, তারা যে সমস্ত প্ল্যান করে আগাচ্ছে যে ইরানকে আমরা এইভাবে মানে আঘাত করব, এইভাবে আটকাবো, এই যে হরমুজের এগেনস্টে আরেকটা ব্লকেট দেবো, আপনি কি মনে করেন ইজ দিস ফিজিবল? আই ডোন্ট থিংক সো। আপনি করতে পারবেন 1 দিন বা 2 দিন, 3 দিনের দিন আপনি ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে। কারণ এখানে শুধু রাশিয়া, চায়না, এই যে আপনি বলতেছেন হ্যাঁ আমেরিকা পারতো যদি নেটো আমেরিকার সাথে 100% থাকতো। নেটো তো আমেরিকার সাথে নাই, থাকবে কেন? আপনি মানুষের এবং দেশের সবচেয়ে সফিস্টিকেটেড সেন্সিটিভ জায়গা হলো আত্মমর্যাদা। আপনি যখন কোনো দেশ এবং জাতিকে আত্মমর্যাদা আঘাত করবেন, তারা কখনোই আপনার সাথে থাকবে না। আপনি যখন আপনার ইগোকে ইমপ্লিমেন্ট করবেন, আপনি যখন দেখাবেন আপনি সেরা আর সব গাধা, ইট ডাজন্ট লাইক দ্যাট। কোন দেশ, কোন সুস্থ মস্তিষ্কের দেশের অ্যাকসেপ্ট করবে না। আজকে নেটো কেন নাই? বিকজ ট্রাম্পের মানে উদ্ভট কথাবার্তা, উদ্ভট চিন্তাধারার কারণে। আজকে আগে কি দেখতাম আমরা, আমেরিকা যুদ্ধ করার আগে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিমান চলে যায়, বোম্বিং শুরু করে দিত, আমরা দেখতাম না এগুলো। এখন কি হয়েছে? এখন কি তাই হয়? এখন কে যায়? ইসরায়েল যায়। আপনি শুধু ইসরায়েলের উপর ভরসা করে ওয়ার্ল্ড চালাবেন, ইম্পসিবল, এটা হতে পারে। আপনি যদি নেটোকে সাথে রাখতেন, ইউরোপকে সাথে রাখতেন, তাহলে আপনি কিছুটা ফল পেতেন। কিন্তু
ইউরোপ এখন ট্রাম্পকে এক ফোঁটাও বিশ্বাস করে না। দুই কারণে করে না, এক হলো তার অ্যাক্টিভিটিস, আর দুই হলো আত্ম অহমিকা। আর আমাদের ইসলামিয়াতে আপনি যত আত্ম অহমিকা করবেন আপনার পতন হবেই, এটা সময়ের ব্যাপার, আর কিচ্ছু না। না, আপনি ভালো কথাই বলছেন। তার মানে আপনারা যুদ্ধের সমাধান দেখছেন না, যদিও বা তাহলে মানে হচ্ছে যে এটি আসলে কোন দিকে যায় সেটি বলা মানে মুশকিল, কারণ একটার পর একটা ঘটনা যেভাবে ঘটছে এবং ইসলামাবাদ টক যখন আপনার ভেস্তে গেল, আসলে এটি আরো অনিশ্চয়তার মধ্যে পড়লো। আমরা সময় খুবই কম, আমরা একটু আমাদের বাংলাদেশ নিয়ে আসতে চাই। এবং সোহেল ভাই, আপনি যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই একজন সক্রিয় কর্মী, আপনি বলছেন যে ইন্ডিয়া আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু আমরা এখন সামনে যেটি দেখলাম যে বিএনপির সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক বেশ ভালো, সুমধুর হয়ে গিয়েছে। ইন্ডিয়া বা বিএনপির অনেকেই ইন্ডিয়াতে সফরে গিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টা সহ, এবং ইন্ডিয়াও বিএনপির প্রতি সফট কর্নার দেখা গেল। আপনি যেটি বললেন যে এক ঝুড়িতে সব আম রাখা বা ডিম রাখা থেকে বোধহয় ইন্ডিয়া বেরোয় আসছে বোধহয়, সেটি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, যেহেতু আপনি আপনার দলই এখন ক্ষমতায় রয়েছে। আমরা সেটিতে যাব, কিন্তু সেটিতে যাচ্ছি না আপনার রাজনৈতিক আলোচনায়। আমরা একটু, আমাদের সময় কম, আমরা একটু নতুন বছর নিয়ে আলোচনা করতে চাই। আসলে রাত পোহালেই নতুন বছর, নতুন বছরে এত সহিংসতা, এত মানে অশনি সংকেত, এত চাপের মধ্যেও মানুষ কিন্তু আনন্দ করছে। বিশেষ করে বাঙালি যারা বাংলাদেশি বা বাঙালি সংস্কৃতি মানুষজনের জন্য এটি একটি নতুন বছর, একটি বড় একটি ঘটনা। কিন্তু আমরা দেখি যে প্রতি বছর যখনই নতুন বছর উদযাপন আসে, তাও একটি প্রবলেম তৈরি হয় রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, নানা কারণে বিতর্কিত হয়, যেটির কারণে মঙ্গল শোভাযাত্রা থেকে, আনন্দ শোভাযাত্রা থেকে এখন শুধু শোভাযাত্রাতে চলে আসছে। আপনি সোহেল ভাই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এবার যেমন আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সরকারে আছেন, তারা এবার মঙ্গল আনন্দ সব বাদ দিয়ে শুধু বৈশাখী শোভাযাত্রা করছে, এবং আপনি কি মনে করেন যে এই বৈশাখী শোভাযাত্রা সেই পুরোনো দিনের আনন্দের আমেজ ফিরে পাবে? অ্যাকচুয়ালি আপনার প্রথম কথা আসি ইন্ডিয়ার ব্যাপারটা হয়েছে কি, আমরা যেমন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, আমরা যেমন তাকে ছাড়া চলতে পারবো না, ইন্ডিয়া আমাদেরকে ছাড়া চলতে পারবে না। কিন্তু দেখতে হবে আমাদের চলাটা কতটুক গ্রহণযোগ্যতার পর্যায়ে, শুধু একতরফা হলে হবে না। আমরা গিভ অ্যান্ড টেকের মধ্যে, তারা 2 টাকা দিলে আমাদেরও 2 টাকা দিতে হবে। মানে কথাটা এমন যে আমাদের সম্পর্কটা হবে সমপর্যায়ের, আত্মমর্যাদাশীল অনুযায়ী, এবং সেটা আমরা যেহেতু নির্বাচিত হয়েছি আমরা সেইভাবে আগানোর চেষ্টা করছি। এখন হ্যাঁ, ইন্ডিয়ার সাথে সম্পর্কের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা। তাকে ফেরত দিলে হয়তো আমাদের অনেক কিছু সমাধান হতো, যেটা ইন্ডিয়া কখনোই দিবে না। এটা ইন্ডিয়ার এটা তাদের পলিসিতে নাই। তো আমাদের এর মধ্যেই কাজ করতে হবে। আর আপনি শোভাযাত্রার কথা বলছেন, অবশ্যই আমরা যে নামেই ডাকেন, আপনি মঙ্গল শোভাযাত্রা ডাকেন, নর্মাল শোভাযাত্রা ডাকেন, শোভাযাত্রা, আপনাকে দেখতে হবে মানুষের আনন্দটা ঠিক মতো হয়েছে কিনা, মানুষের চাহিদাটা পূরণ ঠিক মতো হয়েছে কিনা। সেটার ব্যাপারে যদি সরকারের সদিচ্ছা থাকে, সেটার ব্যাপারে যদি সবাই স্বাচ্ছন্দ্যভাবে দিনটাকে উদযাপন করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। এখানে নাম দিয়ে কোনো কাজ হবে না। এখানে দেখতে হবে কর্ম দিয়ে কতটুকু আগানো গেছে, বাংলাদেশের মানুষজন ঠিকভাবে সুখে শান্তিতে থাকতে পারছে কিনা, তারা এই শোভাযাত্রায় ইলিশ মাছ খেতে পারছে কিনা, তাদের কোনো ক্ষোভ আছে কিনা, ওইটাই আমাদের দেখতে হবে। এবং আমার বিশ্বাস, আমরা যেহেতু কেবলই নির্বাচিত হয়েছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনার সবকিছু একবারে চেলেই হবে না, আমাদেরকে 6 মাস বা 1 বছর সময় দেওয়ার পরে আপনারা তখন সমালোচনা করতে পারবেন। এবং খুব সিম্পল হিসাব, এতদিন বলা হয়েছে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে, আওয়ামী লীগ তো বিএনপি ব্যান্ড সংশোধন পাশ করে নিল। এতদিন বলা হয়েছে জুলাই সনদ পাশ হবে না, জুলাই সনদ পাশ করে তো ওই যে ছেলেদেরকে সমস্ত বিচার থেকে ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হলো। তো ওগুলো আলোচনা করে লাভ হবে না, আলোচনার ভিত্তিতেই সবকিছু সমাধান করতে হবে। এবং সেই জন্যই আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে, সরকারি দল, বিরোধী দল, জনমত নির্বিশেষে। বিএনপি ক্ষমতায় গেছে বলে বিএনপির দল না, বিএনপিকে তারা নির্বাচিত করছে, এখন তারা সবাই, তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বাংলাদেশে যা আছে তাদের প্রত্যেকের সরকার হবে আমাদের সরকার। প্রত্যেকের রেসপেক্ট করতে হবে, প্রত্যেকের সাথে সমঝোতার ভিত্তিতে চলতে হবে। আর 2টা জিনিস খুব ডেঞ্জারাস, এক হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি আর মবস্ক্রিসি, আর দ্বিতীয় হলো অর্থনৈতিক। আর এই যে শিক্ষিত বেকারদের সমাধান, এইগুলো যদি আমরা করতে না পারি, আমরা দেশ হিসেবে অনেক পিছিয়ে যাব। এই কারণে কি করতে হবে, এবং সবাই সমগ্র
এই সহযোগিতা এটাই না না, আমরা অনেক চাই। সুন্দর কথা আপনি বলছেন এবং এটি আসলে সবারই কাম্য যে এই জায়গাগুলো যদি ঠিক থাকে। কিন্তু আবার পাশাপাশি এটাও আপনাদের এখন সমালোচনা আছে, যেমন আপনি বললেন যে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু সেটিও দেখা হলো। আবার গণভোটে পাশ হওয়ার পরে সেই গণভোটের অধ্যাদেশ বাতিলও করা হলো। ঠিক একই রকম এরকম সমালোচনাও আছে, সেটি আমরা অন্যদিন আলোচনা করবো। আমাদের আসলে সময়ের অভাবে হয়তো আপনার সঙ্গে আজকে সেটি আলোচনা করা সম্ভব হয়নি, হয়তো অন্যদিন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। আমি একটু মেহনাজ ম্যাম, আমাদের সময় খুবই কম, আপনার কাছ থেকেই জানতে চাই, আপনি তো এখানে আমেরিকাতে আছেন, বাঙালি সংস্কৃতি আমেরিকাতে আসলে বছর ঘুরতে ঘুরতে যেভাবে ছড়িয়ে পড়েছে, আমরা দেখলাম যে গত এই 2-3 দিন ধরে মানে নিউ ইয়র্ক তথা বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গাতে বাঙালিরা নিজেদের মতো করে বিভিন্ন ছোট ছোট সংগঠন, বড় সংগঠন বৈশাখ উদযাপন করছে এবং সেই সঙ্গে বাংলাদেশেও উদযাপন হবে। আমি বাংলাদেশের প্রসঙ্গ সোহেল ভাই বলেছেন, আপনার থেকে একটু আমেরিকার প্রসঙ্গ জানতে চাই। এই যে আমেরিকাতে এত দূরে এসেও বাঙালিরা তাদের সংস্কৃতিকে ভুলছে না, নানা চাপ, নানা রকমের কর্মব্যস্ততার মধ্যেও এই যে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার একটা চেষ্টা, এটি আপনার কাছে কি মনে হয় একজন বাঙালি জাতি হিসেবে এটি কি অনন্য কিনা, এবং এটি যদি ধরে রাখতে পারে তাহলে অন্যান্য যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের কাছে বাংলাদেশি বা বাঙালিরা কি মেসেজ দিতে পারবে এবং সেটি গর্বের কিনা? এক নম্বর কথা, আপনি যেটা আইডেন্টিটির কথা বলছেন, বাংলাদেশি আইডেন্টিটি, আমি বলবো এখন টেকনোলজির উন্নতির কারণে এবং গ্লোবালাইজেশনের কারণে ওই আইডেন্টিটিটা ধরে রাখা অনেক সহজ হয়েছে। অ্যাকচুয়ালি কালচারাল যে পার্টগুলো আমরা দেখি, এটাতে আমিও অংশগ্রহণ করি, আমিও এগুলো দেখলে অনেক খুশি লাগে। কিন্তু আরেকটা দুঃখের ব্যাপার বলবো, অ্যাকচুয়ালি আমি রিসার্চ করছি টরন্টোর বাংলা টাউন নিয়ে, এবং আমি আমার রিসার্চে এই জিনিসটা দেখছি যে বাংলাদেশের যে কালচারে যে বিভাজন এবং অনেক নেগেটিভ জিনিস আমরা দেখি, আমরা কিন্তু সেগুলো আবার যেখানে আমরা বসবাস করি সেখানে নিয়ে আসি। তো যখনই আপনি একটা বড় জায়গা দেখবেন, আপনি দেখবেন যে ওই জিনিসগুলো কিন্তু চলে এসছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখন যে আমাদের এরকম অনেক যোগাযোগ বেড়েছে বিশ্বের প্রতিটা কারণে, এই কারণে এই যে আমাদের কালচারাল রিপ্রেজেন্টেশন, সেটার স্টেকও কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। অনেক ইন্টারেস্টিং, এগুলোর অনেক লেয়ার আছে, এই এক কথায় বলা যাবে না। শুধু আমি বাংলাদেশের একটা কথা আমি যেতে চাই, আমি দেখছি যে বাংলাদেশে বা যে কোনো দেশেই যখনই কোনো অর্থনৈতিক সমস্যা থাকে, আইন শৃঙ্খলার সমস্যা থাকে, তখন ফোকাসটা চলে যায় কালচারাল দিকে। এই যে না মঙ্গল হবে, না বৈশাখী হবে, না আনন্দ হবে, এটা খুবই ইররেলেভেন্ট একটা জিনিস। কিন্তু এইসব আলোচনায় মানুষ ইমোশনালি যোগদান করে এবং মানুষ তখন অন্যান্য যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে সরে আসে। তো এই জিনিসগুলো আমরা অনেকদিন ধরেই দেখছি। আমরা আসলে সংকট জাতি, আমাদের যেরকম একটা ধর্মীয় ভিত্তি আছে, আমাদের এথনিসিটিও আছে, এবং আমাদের দুটার মধ্যে ওরকম কিন্তু কোনো বিরোধ নাই, যদি না আমরা নিজেরা ওই বিরোধটা তৈরি করি। হ্যাঁ, তো এই জায়গাটাতে যখনই আপনি দেখবেন যে সরকারি আপনার যেরকম আইন শৃঙ্খলা বা অর্থনৈতিক বা আপনার এডুকেশন, মানে যেগুলো তাদের করার কথা করতে পারে না, তখন সব আলোচনা চলে যায় এই জায়গাটায়। তো আমি আশা করব যে এই জায়গা থেকে আমরা সরে আসবো। যে যা খুশি নাম দিক না, যে 3টা শোভাযাত্রা হোক, 3 রকম নাম হোক, যে শোভাযাত্রা করতে চায় না সে বাসায় বসে থাকুক, কোনো অসুবিধা নেই। সেটি হচ্ছে প্রত্যাশা। ম্যানেজমেন্ট, আপনি সুন্দর কথা বলেছেন যে যে যেমন ভাবে আনন্দ উপভোগ করতে চায়, জীবনকে উপভোগ করতে চায়, সে করতে পারে, সে স্বাধীনতা সবার রয়েছে। আপনাদের দুজনকে আবারও বিশেষ ধন্যবাদ, আমাদের সময় শেষ, এবং আবারও আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের আলোচকরা যেমনটি বলছেন যে আসলে আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনার সংস্কৃতিকে আপনি লালন করবেন, আপনার সংস্কৃতিকে উদযাপন করবেন, আপনি আনন্দ করবেন। কারণ এই যে চাপ, এই যে মানসিক চাপ, বিভিন্ন রকমের কর্মব্যস্ততা, এগুলোর মধ্যেও মানুষ সেই আনন্দটা খুঁজে পায় যখন তার নিজস্ব কোনো সংস্কৃতি বা নিজস্ব কোনো ফেস্টিভ্যাল হয়। তাই যখনই সময় পাবেন বা যখনই সময় পাচ্ছে মানুষ, বিশেষ করে বাংলাদেশিরা, বাঙালিরা সেইটি উদযাপন করছে। আমাদেরও প্রত্যাশা থাকবে আপনারা নববর্ষ আনন্দ উপভোগ করুন এবং নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, এই প্রত্যাশাই আমাদের থাকবে। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।